শুরু করে দিছি। আচ্ছা সবাই শোনো, দেখো চ্যাপ্টারের নাম লেখা আছে, কি লেখা আছে? এক্স্যাক্টলি, থার্মোমেট্রি, থার্মাল এক্সপানশন এন্ড ক্যালোরিমেট্রি, মানে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার আছে না চ্যাপ্টার? এখান থেকে তোমাদের একটা মেটেরিয়ালের, যে কোনো একটা মেটেরিয়ালের মলিকুলারিস্টিক বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হবে। মলিকুলারিস্টিক মানে কোয়ান্টাম টাইপ, মানে আমরা আজকের থেকে আমরা আর ওই ম্যাক্রো ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করব না, ম্যাক্রোর মধ্যে যে মাইক্রো 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 জিনিস আছে ওগুলো নিয়ে আলোচনা করব। যেমন হিট দিলে ওই মাইক্রো অবজেক্টগুলোর কি হচ্ছে, হিট নিলে ওই মাইক্রো অবজেক্টগুলোর কি হচ্ছে, একটা এনার্জি যদি দেই তাহলে ওই মাইক্রো অবজেক্টগুলোর কি হচ্ছে, এনার্জি যদি নেই, বা আরো যদি কারেন্ট পাস করে তাহলে মাইক্রো অবজেক্টগুলোর কি হচ্ছে, সবকিছু ওই মাইক্রো নিয়ে আলোচনা করব ফার্স্ট কথা, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করি। এখানে কন্টেন্টস গুলোকে দেখে নাও কি কি আছে। আমরা এই চ্যাপ্টারে পড়বো মেইনলি, আমি জন্য একদম পুরো সাজিয়ে নিয়ে এসেছি। যে দাঁড়াও, আমরা পড়বো ফার্স্টে হিট পড়বো, হিটটা এক্স্যাক্টলি কি, ঠিক আছে? হিট এক্স্যাক্টলি এনার্জি পড়বো। টেম্পারেচার কি, তারপর কি কি স্কেলস আছে টেম্পারেচার মাপার, ওকে? থার্মোমেট্রিটা কি, থার্মোমিটার তো আমরা জানি অবভিয়াসলি। এবার থার্মাল এক্সপানশন, যেটা খুব ইম্পর্টেন্ট। থার্মাল এক্সপানশন মানে কি, ওই অবভিয়াসলি হিট দিলে ওই মেটালটা বা ওই মলিকিউলটা বা আলটিমেটলি ওই অবজেক্টটার কি চেঞ্জেস হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি, বাইরের থেকেও কি চেঞ্জেস হচ্ছে এন্ড ভিতর থেকেও, দুটোই দেখবো। তারপর ভ্যারিয়েশন অফ ডেনসিটি উইথ টেম্পারেচার, ডেনসিটির সাথে কি ডিপেন্ড করছে টেম্পারেচারের, এটা পড়বো। এক্সপানশন অফ ফ্লুইড, effect of temperature on upthrust force, anomalous expansion of water, expansion of gases, application of thermal expansion, এখানে নিউটনস কুলিং থেকে শুরু করে বোলটজম্যান কনস্ট্যান্ট সব পাবো। তারপরে থার্মাল ক্যাপাসিটি এন্ড ওয়াটার ইকুইভ্যালেন্ট, specific heats of solutes, specific heats of water, latent heat, principle of calorimetry and heating curve, যত গ্রাফ রিলেটেড কোশ্চেনস আছে আমরা সব এখানে জানবো। বেশ, আর আমি বলেছিলাম যে যদি কোনো প্রবলেমে ডায়াগ্রাম থাকে তাহলে সেই প্রবলেম বেশি ইম্পর্টেন্ট, তাই তো? এগিয়ে যাই। ওকে, এত কিছু পড়ার দরকার নেই, আমি তোমাকে বেসিক্যালি একটা কথা বলছি, সেটা হচ্ছে হিট কি। তোমাদের কি মনে হয় হিট কি? হোয়াট ইজ হিট? হ্যাঁ, বাস, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, মানে হিট একটা এনার্জি, তাই তো বেসিক্যালি। তার মানে এখানে দেখো লেখা আছে, দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনফিগারেশন এন্ড দ্য র্যান্ডম মোশন অফ অ্যাটমস, মানে কি, আমি যদি কোনো একটা অবজেক্ট থাকে, মন দিয়ে বুঝবা, কোনো একটা অবজেক্ট আছে, কোনো মেটাল আছে, ঠিক আছে? আমি এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। আর এরপর থেকে মানে এই যে এখন থেকে ভলিউম 2 যে স্টার্ট হচ্ছে, আমি তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি আবার রিপিট করে, যে ভলিউম 1 মানে আমার কাছে মোশন ইন এ স্ট্রেট লাইন, ইউনিটস এন্ড ডাইমেনশনস, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, তারপর হচ্ছে লস অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন, সেন্টার অফ মাস মানে ওই রোটেশনাল মোশনটাকে আমি বলতেছি, ওই যে গ্র্যাভিটেশন আগে যে ওই যে সিস্টেম অফ পার্টিকেলস যেটা রয়েছে, সিস্টেম অফ পার্টিকেলস এন্ড গ্র্যাভিটেশন, আপ টু গ্র্যাভিটেশন পর্যন্ত আমার কাছে ভলিউম 1। এই ভলিউম 1এই যত রকমের ক্রিটিক্যাল টাইপ অফ কোশ্চেনস আছে এই ভলিউম 1এই হবে। যত থার্মোডাইনামিক্স, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার রয়েছে সব উপর সারফেস লেভেলের। কেন? কারণ কোশ্চেনসও আসবে ওই সারফেস লেভেলেরই, তুমি যেই দাও কি নিট দাও দুটোতেই, ঠিক আছে? গ্রাফ রিলেটেড কোশ্চেন যেগুলো আসে, যে পিভি গ্রাফ বা এনআরটি, যত কিছু গ্রাফ আছে, আইডিয়াল গ্যাস গ্রাফ, রিয়েল গ্যাস গ্রাফ, যত কিছু গ্রাফ রয়েছে বা যত কঠিন কোশ্চেন রয়েছে তাও সব ফর্মুলা রিলেটেডই, টু দি বেস্ট হবে। কিন্তু এই 6টা চ্যাপ্টারের ফর্মুলা রিলেটেড হবে না, এই 6টা চ্যাপ্টারকে মেন স্ট্রংলি হোল্ড করতে হবে আমাদেরকে। আর ক্লাস 12 এর ফার্স্ট 6টা চ্যাপ্টার মানে আপ টু ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার, মানে ওই এসিডিসি যে রয়েছে অত অব্দি কঠিন বলতে কঠিন টাইপের কোশ্চেন্স করা হয়। তারপরে লাইট ফাইট যা আছে সব সোজা, ঠিক আছে? বুঝতে পারলে? এগিয়ে যাই।
ইভেন তোমাদের কোয়ান্টাম যে আছে, কোয়ান্টামে অত কঠিন নেই, সবই সোজা, ওগুলো দেখো এগিয়ে যাই। আচ্ছা, তো হিটটা কি, হোয়াট ইজ হিট? হিট ইকুয়ালস টু ডাইরেক্ট বলতে পারি আমি এনার্জি। এনার্জি ইকুয়ালস টু কি, ওয়ার্ক ডান না? তার মানে আমি বলতে পারি হিট দেওয়া মানে ওয়ার্ক করা, তাই তো? বাস এটা মাথায় রাখবা, পুরো চ্যাপ্টারের শেষে কথাগুলো এইটাই খালি কানে আসবে। আচ্ছা, তো এটা মনে করো মেটাল আছে, ওকে, মেটালে আমি হিট দিলাম, কি দিলাম? হিট দিলাম, তাহলে মেটালটা গরম হবে না? গরম হওয়া মানে কি, হট মানে কি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, তার মানে আমি হিট যদি দেই তাহলে টেম্পারেচার বাড়বে, তাই তো? হিট যদি নিয়ে নিই ওর কাছ থেকে তাহলে টেম্পারেচার কমবে, তার মানে টেম্পারেচারটা রেজাল্ট বলতে পারি, তাই না? টেম্পারেচারটা রেজাল্ট একটা, আর হিট দেওয়াটা একটা কি, একটা পারপাস, মানে হিট দিচ্ছি আমি, ওয়ার্ক করছি, আর টেম্পারেচার যেটা বাড়ছে বা কমছে সেটা রেজাল্ট দেখতে পাচ্ছি আমি, তাই তো? এবার হয় কিভাবে এটাও বলছি, শুনবা। মনে করো একটা মেটাল আছে, মেটালের ভিতরে যে মলিকিউলস গুলো রয়েছে সেটা কিভাবে রয়েছে, সেটা ক্লোজলি প্যাকড রয়েছে, তাই না? কারণ ওরা যদি ক্লোজলি প্যাকড না হয় তাহলে তো মেটালটার শেপ সাইজ যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, ওয়াটারের মতন বা ফ্লুইডের মতন, তাই তো? তুমি ফ্লুইড মেকানিক্স যদি পড়ে থাকো তাহলে জানবা ফ্লুইড আলটিমেটলি শুধু ওয়াটার বা যে কোনো লিকুইড না, ফ্লুইড হচ্ছে একটা গ্যাস ওয়াটার ফ্লুইড। পড়েছে না, পড়িয়েছে না স্যার, ছিলে আসছিলে? তো ফ্লুইড কি শুধু কি ওয়াটার না, ফ্লুইড হচ্ছে যে কোনো ফ্লুইড, মানে যেটাই ফ্লো করছে সেটাই হচ্ছে ফ্লুইড, তাই তো? তাহলে একটা লিকুইড একটা ফ্লুইড যেমন, তেমন গ্যাস তো একটা ফ্লুইড, তাহলে ফ্লুইডের যে নেচারগুলো লিকুইডে দেখা যাবে সেই নেচারগুলো গ্যাসিয়াসেও দেখা যাবে, গ্যারান্টি। তো আমি কথাটা কেন এলো, এবার কথাটা হচ্ছে এখান থেকে এলো যে যে কোনো মেটাল, ফ্লুইড, গ্যাস যা খুশি থাকুক না কেন, প্রত্যেকটাতে মলিকিউল আছে। এবার মনে করো আমি হিট দিলাম, তাহলে টেম্পারেচার বেড়ে যাবে। এবার মলিকিউলগুলো নেচার কি হয়, হিট দেওয়া মানে কি এনার্জি দেওয়া, চলো দেখা যাক কি হয়। মনে করো এই যে মলিকিউল রয়েছে, মলিকিউল রয়েছে, আমি এত বড় মলিকিউলের একটা ছোট্ট পোর্শন নিয়ে আলোচনা করছি, যেখানে প্রত্যেকটা মেটালিক বন্ড করে আছে। কি বন্ড করে আছে? মেটালিক বন্ড। আর ফ্লুইডে কি বন্ড হয় বলো দেখি, যে কোনো ফ্লুইডে আয়নিক বন্ড তো হতে পারে, তিনটে বন্ড হয় মেইনলি। তিনটে কি কি বন্ড হয়? অ্যাটমিক তো নয়, একটা মেটালিক বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড, আর একটা আয়নিক বন্ড, তাই না? তো আমি কি বললাম, ফ্লুইডের মধ্যে যে কোনো ফ্লুইডের মধ্যে নর্মাল অবস্থাতে কোভ্যালেন্ট বন্ড হয়, তারপরে তুমি ওকে যা কিছু করো না কেন, ওকে কোনো ইম্পিউরিটিস দাও, তারপর আয়নাইজেশন হচ্ছে, প্রথম থেকে আয়নাইজেশন থাকবে না, তাই না? ওই জন্য তো চার্জ ঢোকানোর পর চার্জগুলো আয়নাইজড হয়ে যায়, মানে পোল তৈরি হয়ে যায়। পোল হয় বলে তো অ্যানোড আর ক্যাথোড হয়, তখনই তো আমরা বলতে পারি যে আচ্ছা আয়নিক বন্ড তৈরি হলো। যতক্ষণ না পোল তৈরি করছে ততক্ষণ কিভাবে বলবো যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, তাই না? বেশ বেশ, এগিয়ে যাই। তো আমি কি বললাম, প্রত্যেকের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে। এবার মনে করো একটা মেটাল আছে, আমি বলেছিলাম মেটালের মধ্যে মলিকিউলগুলো কেমন ভাবে থাকে, ক্লোজলি প্যাকড, কিন্তু স্টিল একটা কাজ করতে থাকে ওরা, বলো তো কি? নিজেদের মধ্যে, এক্স্যাক্টলি নিজেদের মধ্যে, তুমি হয়তো এটাই দেখাচ্ছ কি আমি জানি না, আমি তো এরকম আন্দাজ করে নিলাম, নিজেদের মধ্যে ভাইব্রেট করতে থাকে, তাই তো? মিন পজিশনের থেকে, মানে মনে করো পজিশনটা এটাই, ও নিজের পজিশন থেকে ভাইব্রেট করতে থাকবে, এরকম করে করতে থাকে না? বেশ, ভাইব্রেট করে যাচ্ছে, বুঝলাম। এবার যদি আমি ওকে হিট দেই, মানে এটা কি করছি বলে লাইটে জ্বালাচ্ছি, হিট দিচ্ছি, হিট দিলাম, তো কি হবে, ওই মলিকিউল গুলো এনার্জি বেড়ে যাবে না? তাহলে ভাইব্রেশনও বেড়ে যাবে। বেশ, ভাইব্রেশন গুলো বেড়ে যাচ্ছে, সবার ভাইব্রেশন বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল। এবার ওদের ভাইব্রেশন যদি বেড়ে যায়, তো আমি যদি আরো বেশি হিট দিয়ে দিই তাহলে বন্ডটাও তো ভেঙে যেতে পারে, কারণ নিজের মেইন পজিশন থেকে যদি সরে যায় তাহলে বন্ডটা ভেঙে যাবে। এই জন্য যদি হিট দেওয়া যায় তাহলে একটা সলিড থেকে একটা লিকুইড হয়ে যায়। কেন, কখন হবে? যতক্ষণ না পর্যন্ত বন্ডটা ওদের ভেঙে যাচ্ছে। যেই মুহূর্তে বন্ড ভেঙে যাবে ওই মুহূর্তে এই অ্যাটমটা নিজের জায়গায় ঘোরাঘুরি করতে শুরু করে দেবে। এই অ্যাটমটা নিজের জায়গায় ঘোরাঘুরি আলাদা আলাদা নিজের মতন করে খুশি, নিজের বাড়ি ঘর নেই আর, সবাই নিজের মতন করে ঘোরাঘুরি করছে, তাই তো? তো এটাই হয় মেন পারপাস। তার মানে কি বুঝলাম আমরা, হিট আমরা ততক্ষণই দেবো যতক্ষণ না পর্যন্ত বন্ডটা ভেঙে যাচ্ছে। যেই মুহূর্তে বন্ডটা ভেঙে যাবে সেই মুহূর্তে মেটাল হয়ে গেল লিকুইড। ইভেন 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 লিকুইডের মধ্যেও যে এরা যে এখন ঘোরাঘুরি করছে নিজেদের মতন করে, তাও যদি হিট দেই তাহলে আরো যতটা বেরো এখন ঘুরে যাবে,
একদম পুরো হ্যাঁ এক্স্যাক্টলি ওই সারফেস যেটা লিকুইড মানে কি, লিকুইড মানে একটা একটা উপরের সারফেস আছে না, ওই সারফেস থেকে কি বেরোতে পারবে? কোনোদিন পারবে না। কোনো মলিকিউল ওই সারফেস থেকে বেরোতে পারে লিকুইডে? পারে না। কিন্তু গ্যাস পারে, গ্যাসের কোনো লিমিটেশনস নেই, কোনো বাউন্ডারি নেই, ও যেখানে চাই সেখানে যেতে পারে। তার মানে আমি যদি লিকুইডটাকে আরো টেম্পারেচার দেই, আরো টেম্পারেচার দিয়ে যাচ্ছি, পুরো হিট দিয়ে যাচ্ছি, তাহলে এক্স্যাক্টলি ও একদম ওই মলিকিউলস গুলো বেরিয়ে যাবে, তাই তো? ওদের আর কোনো বাউন্ডারি থাকবে না। বেশ, তো বুঝলা এটা? এই জায়গাটা কিন্তু পুরো জায়গাতে কিন্তু এটাই লেখা আছে, আমি তোমাদের জিস্টে বলে দিলাম, তোমরা বাড়িতে গিয়ে এই পিডিএফটাই পড়বা। আমি জানি না তোমাদের কাছে নোটস কি রয়েছে, তো আমি যে নোটস গুলো দিচ্ছি আমি তোমাদেরকে বলেছিলাম যে পিডিএফ দেবো, আমি তখন পিডিএফ দিচ্ছিলাম। তারপরে এখন তো হিট অফ দ্য মোমেন্টে বেচারা 11দের জন্য আমাকে সুইচ করতে হলো এটা। তো এক কাজ করছি আমি, যে এই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তো তোমরা এটা পড়বা, কারণ আলটিমেটলি এটাও সিলেবাসে আছে তোমাদের, তো তোমরা এটা পড়বা, ওদেরও এটা পড়া হয়ে যাবে। তারপরে আমি যখন এই 11টা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি আবার ওই লস অফ মোশন থেকে, মানে যেখান থেকে মোশন ইন প্লেন ছিল ওখান থেকে আমি আবার স্টার্ট করবো। তখন যতটা হয় হোক না, কোনো সমস্যা কি আছে? ওকে, তো বুঝলা? এবার এই ডাইমেনশন তো দেওয়া আছে, দেখো লেখাও আছে যে ইট ইজ টাইপ অফ এনার্জি, ইট ইজ স্কেলার। কারণ এনার্জি কি একটা স্কেলার কোয়ান্টিটি। কেন 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 স্কেলার কোয়ান্টিটি? কারণ এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক, ওয়ার্ক তো আমরা জানি স্কেলার প্রোডাক্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডট হয়, ডট প্রোডাক্ট হয়, তাই না? ক্রস প্রোডাক্ট হলে হয় ভেক্টর। তুমি ভেক্টর থেকে ছিল না, তাহলে তুমি তো জানো এইসব জিনিস অ্যাটলিস্ট, তাই তো? তুমি ছিল না বেচারা, তুমি জানো না। আচ্ছা হলো, তো জুল অ্যান্ড ক্যালোরি। আচ্ছা হলো, এবার এগিয়ে যাই। দেখো তারপরে পরিষ্কার করে লেখা আছে যে when the mechanical energy work is converted into heat, the ratio of work done বা heat produced always remains the same, মানে W by Q equals to J। এই যেটা কি বলতো? কনস্ট্যান্ট। এটা কি কনস্ট্যান্ট বলে জানো? জুলস কনস্ট্যান্ট বা কোএফিশিয়েন্ট অফ জুল, মনে আছে? দেখো থাকবেও হয়তো, নেই নাকি এখানে? থাকার তো কথা। কই রে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট দিয়েছে, কিন্তু জুলস কনস্ট্যান্ট তো বলে, জানো তো এটাও? তো যেটাকে জুলস কনস্ট্যান্ট বলে, বা তুমি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বলো, যা খুশি বলো, আলটিমেটলি যেটা হচ্ছে কনস্ট্যান্ট। কারণ কেন কনস্ট্যান্ট? কারণ যেটা ওয়ার্ক সেটাই তো হিট, আর হিট মানে কি? এখানে হিট মানে তো কিউ, তাহলে হ্যাঁ, তার মানে ডাব্লিউ জায়গায় আমি কিউ লিখতে পারি, কিউ কেটে গিয়ে কি হবে? 1 হবে। তো 1 হোক, 2 হোক, 3 হোক, আলটিমেটলি ডিজিটই তো হচ্ছে, তো আলটিমেটলি কনস্ট্যান্টই তো হচ্ছে। ওকে, এগিয়ে যাই। এই যে লেখাও আছে, তাহলে এই হিসাব মতন 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.186 জুল, মানে কি সিজিএস টু এসআই কনভার্সন, আর এটা নিয়ারলি টু 4.12 জুলের সমান। বুঝতে পেরেছো? এই লেখাগুলো পড়বো। আবার লেখা আছে যে ওয়ার্ক ইজ দ্য ট্রান্সফার অফ মেকানিক্যাল এনার্জি ইররেসপেক্টিভ টু টেম্পারেচার ডিফারেন্স, মানে কি আলটিমেটলি তুমি বুঝো একটা কথা, মনে করো আমি হিট দিচ্ছি, কোনটা অবজেক্টকে হিট দিচ্ছি, কোনটা অবজেক্টকে হিট দেওয়া, মানে ট্রান্সফার বাড়া বলে টেম্পারেচার বাড়া, তাই তো? তো টেম্পারেচার কতটা বাড়বে? কিটা লাগবে না, আমি এখানে কাকে হিট দেবো? ওই লাইটার নিয়ে ঘুরে বেড়ায়, মানে কি বলবো তোকে, ও হচ্ছে মন্ত্রী মানুষ, ও নিজের বডিগার্ড। আচ্ছা হলো, নরেন্দ্র মৈনাক। আচ্ছা হলো, তো এবার একটা কথা বলি। দেখো ভাবো তো, মনে করো মেটাল আছে, এটা একটা মেটাল, আমি এখানে হিট দিলাম, এখানে যদি বেশিক্ষণ গরম করি, আস্তে আস্তে আমার হাত এখানে গরম লাগবে না? তার মানে আমি বলতে পারি না একটা জিনিস, যে এই যে হিটটা যে আছে ওটা ফ্লো করছে ফ্লুইডের মতন, তার মানে হিটটা একটা বলতে পারি না ফ্লুইড মেকানিক্সের মতন কাজ করবে, বলতে পারি? এটাই পুরো জায়গায় লেখা আর কি, শর্টে বলছি। তো এবার টেম্পারেচার, আমি বলেছি টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে হটনেস বা কোল্ডনেস, এই কোল্ডনেস বা হটনেস অফ আ বডি। স্টেট বোঝাচ্ছে বডির কোন স্টেটে আছে, কি কোন স্টেট, গরম আছে না ঠান্ডা আছে, বাস বুঝে গেলাম, স্টেট বোঝাচ্ছে। এগিয়ে যাই। এবার দেখো এখানে একটা কথা লেখা আছে, টেম্পারেচার ভ্যারিজেস টু, মানে প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। কি মানে হচ্ছে এই, বুঝবা, একটা কোনো বডি আছে, ওই বডিকে আমি হিট দিলাম, ও টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানে কি মলিকিউলস গুলোর যখন ভাইব্রেশন বেশি হবে, তার মানে আমি বলতে পারি না ভাইব্রেশন বাড়ানো মানে কি, মানে দাঁড়াও, ছবি না এঁকে বললে তোমাদের একটু
সন্দেহ থাকতে পারে মনে। মনে করো মলিকিউলস রয়েছে, ওকে, মলিকিউলগুলো ভাইব্রেশন বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? হিট দেওয়ার জন্য। ভাইব্রেশন বেড়ে যাওয়া মানে কি? কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া না? তার মানে আমি বলতে পারি না আমি হিট দিচ্ছি তার জন্য টেম্পারেচার বাড়ছে, তার জন্য কাইনেটিক এনার্জিও বাড়ছে। হিট নেব, ভাইব্রেশন কমে যাবে, তার জন্য কাইনেটিক এনার্জিও কমে যাবে। কারণ ভাইব্রেশন মানে কি? কাইনেটিক এনার্জি। তার মানে টেম্পারেচার মানে কি? কাইনেটিক এনার্জি। এই জন্যই টেম্পারেচার মানে কাইনেটিক এনার্জি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে টেম্পারেচার যত বাড়বে কোনো একটা অবজেক্টের, সেটা কি কারণে বাড়ুক বাড়ুক গা, ওটা হিট দেওয়ার জন্য বাড়ছে, তুমি জানি। তো হিট দেওয়ার জন্য টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়া মানে কি? কোন একটা মলিকিউলে কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া, তাই না? কোনো কনফিউশন? এটা কি H&M এর? না, সেম টু সেম এটা H&M এ দেখেছিলাম আমি। যাই হলো, গো গো। কোনো কনফিউশন? জলের মতন পরিষ্কার হচ্ছে। এবার তাহলে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। এবার প্রপোর্শনাল কনস্ট্যান্ট লাগবে, সেটা কি নেওয়া হয় 3/2। এই জন্যই বলে E = 3/2 RT। খুব পপুলার একটা ফর্মুলা, খুবই পপুলার। তাহলে E = কি? 3/2 RT। এই 3/2টা হচ্ছে কনস্ট্যান্ট। এবার কেন নেওয়া হয় সেটা এক্সপেরিমেন্টালি প্রুভেন। কি প্রুভেন? এক্সপেরিমেন্টালি প্রুভেন। ওকে, এগিয়ে আসি। ওকে, এগিয়ে আসি। আর কি ইম্পর্টেন্ট দেখছি? ওকে, এবার দেখো, সাইলেন্ট দেখো। টেম্পারেচার অফ দ্য কোর অফ সান দেওয়া আছে 10⁷ কেলভিন, কে ফর কেলভিন, ঠিক আছে। while that is the surface of 6000 কেলভিন। সারফেসে হচ্ছে 6000 কেলভিন, আর সেন্টারে কত? 10⁷। আচ্ছা, নরমাল টেম্পারেচার অফ হিউম্যান বডি কত? 310.15 কেলভিন, মানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 98.6 ডিগ্রি ফারেনহাইট। জানি আমরা এইসব জিনিস, জাস্ট রিভিশন দিচ্ছি। আর এনটিপি বা এসটিপি তে, এনটিপি এসটিপি কি? এটা তুমি হয়তো ফ্লুইড মেকানিক্সে পড়েছো। স্যার কি পড়াচ্ছে এখন ফ্লুইড মেকানিক্সে? হ্যাঁ, শুধু লগ মানে বার্নওয়েলস প্রিন্সিপাল। সারফেস টেনশন তো পরে, আগে তো ভিসকসিটি আসবে, তার আগে আসবে হচ্ছে পাস্কালস ল। পাস্কালস ল পড়িয়েছেন? হাইড্রোলিফট তো পরে, ওটা তো মেন ফলো হচ্ছে পাস্কালস ল এর জন্য, এইচ রোজি। আর কি পড়িয়েছেন? তুমি ছিলে না? বাকিরা? বুঝলাম বার্নওয়েলস প্রিন্সিপাল, তার আগে আগে বার্নওয়েলস প্রিন্সিপাল তো চলে গেল ভিসকসিটিতে। কতদিন ক্লাস হয়েছে ফ্লুইড মেকানিক্সের? হ্যাঁ, স্পেস ডেনসিটি, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, fluid at every direction pressure কি গজ প্রেসার, হ্যাঁ, তারপর হাইড্রোলিক পাম্প, কমপ্লিট সাবমার্শন, কমপ্লিট সাবমার্শন। আচ্ছা, মানে হচ্ছে ওই আর্কিমিডিস প্রিন্সিপালটাকেই। তারপর ক্রিটিক্যাল ভেলোসিটি, তারপর স্টোকস ল, স্টোকস ল চলে গেল, অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, হলো হলো, বুঝছি বুঝছি, মানে ভিসকসিটি অবধি হয়েছে। তো স্যার শুধু এই করেছে, মানে এমনি ফর্মুলাগুলো এক্সপ্লেন করেছে এমনি, আর তাছাড়া? আচ্ছা ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এনটিপি আর এটা এসটিপি হয়। এনটিপি এসটিপি কে আমি হালকা করে বলছি, জাস্ট হালকা করে, কারণ এটা ফ্লুইড মেকানিক্স একটা বড় কনসেপ্ট। যখন তুমি ওই যে এই ফর্মুলাটা পেয়েছিলে, যে একটা উপরের সারফেস মানে ফ্রি সারফেস, ফ্রি মানে কি? যারা ফ্রি, যে ওয়াটারে বা যে কোনো ফ্লুইডের উপরের সারফেসটা ফ্রি থাকে না, ওটাকে ফ্রি সারফেস বলে, ঠিক আছে। ফ্রি সারফেসের উপরে থেকে প্রেসার দিচ্ছে একটা, ওটা ফিক্সড আছে কেন? নিউটনের থার্ড ল এর জন্য। দেখো এইটা হচ্ছে কানেক্ট করা, আমি বলছিলাম কানেক্ট করছে স্যার এরকম করে, ঠিক আছে স্যার, ভালো। তো মনে করো উপরে ও ফিক্সড আছে কেন? কোনো একটা এ দাঁড়িয়ে আছে কেন? মানে এই অবজেক্টটা এখানে দাঁড়িয়ে আছে কিভাবে? নিশ্চয়ই উপর থেকে যে ফোর্সটা ওর নিচের দিকে অ্যাটাক বলি কেন, মানে অ্যাট্রাক্ট করছে এমজি, এই বেঞ্চটা ওকে সেম ফোর্স উপর দিকে দিচ্ছে,
ওই জন্য দাঁড়িয়ে আছে, মানে থাকতো না। সিমিলারলি এটার জন্য সেম, ও এখানে ফিক্সড আছে কেন? নিশ্চয়ই উপর থেকে যে অ্যাটমসফেরিক প্রেসার দিচ্ছে, এই যে অ্যাটমসফেরিক প্রেসার এটিপি, ওখানে এটিপি হচ্ছে এসটিপি, ঠিক আছে হলো। এই যে অ্যাটমসফেরিক যে প্রেসার দিচ্ছে, ওই প্রেসারটা ভিসকোসিটি মানে ভিসকাস ফোর্স আর আপথ্রাস্ট ফোর্স, দুটো ফোর্স, আপথ্রাস্ট ফোর্সকে বায়ান্সি ফোর্স বলে বাই দ্য ওয়ে, ঠিক আছে। তো এই দুটো ফোর্সের ইকুয়াল, ওই জন্য দাঁড়িয়ে আছে। যদি সামহাউ এটিপিটা বেশি হতো তাহলে নেমে যেত, ওয়াটারটা এরকম গোল হয়ে যেত। মার্কারির ক্ষেত্রে কি হয়? উপর হয়ে থাকে, এই যে এরকম এরকম হয়ে থাকে মার্কারির ক্ষেত্রে, তাই না? কেন হয়? কারণ নিশ্চয়ই উপর থেকে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার এটিপি, আচ্ছা, আর এটা স্ট্যান্ডার্ড প্রেসার বলা হলো, ঠিক আছে, ওটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার বলে, যাই হলো। তো উপর থেকে যে অ্যাটাক হচ্ছে, মানে উপর থেকে যে প্রেসার দিচ্ছে, ওই প্রেসারটা নিচের দুটো প্রেসারের সমান, সমান না, মানে এটা নিশ্চয়ই একটু বেশি, তার জন্য তো এরকম উঁচু হয়ে আছে। বাস এটা কারণ, আরো কারণ আছে, অনেক সুন্দর সুন্দর কারণ আছে। তো ঠিক আছে হলো, আমি যখন যদি কোনোদিন রিভিশন দেওয়ার টাইম পাই ওগুলো, তাহলে ওগুলো বুঝাবো। তো আপাতত শুধু আমি এইটুকু বোঝানোর জন্য এই জিনিসটা বুঝালাম কি এসটিপি, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ব্যাক করে আসি, আর এটা মনে রাখবা, এটা হচ্ছে এই টেম্পারেচারে -273.15 কেলভিন আর +273.15 কেলভিন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই কেলভিন, এই টেম্পারেচারে ভলিউম 0 হয়ে যায়, মানে -273 কেলভিনে ভলিউম 0 হয়ে যায়। এই জন্য 0 ডিগ্রি ইকুয়ালস টু 32 ফারেনহাইট, আর 273 কেলভিন মানে এটা একদম মানে অ্যাবসলিউট টেম্পারেচার বলে এটাকে। নাম শুনেছো এগুলো? অ্যাবসলিউট টেম্পারেচার শোনোনি না? ওকে বেশ, এগুলোকে অ্যাবসলিউট টেম্পারেচার বলে। আরো আসবো যখন থার্মোডাইনামিক্স পড়াবো তখন ওগুলো আসবো, এখন আস্তে আস্তে আসি আগে। এবার স্কেলস অফ টেম্পারেচার দেখো, এটা তো আমরা জানি স্কেলস কি কি, সেলসিয়াস হয়, ফারেনহাইট হয়, রেনমার হয়, র্যানকাইন হয়, আর কেলভিন হয়। যেটা তোমার সবথেকে বেশি লাগবে সেলসিয়াস, ফারেনহাইট এন্ড কেলভিন, ঠিক আছে ওকে। এবার এগুলোর এই দেখো লোয়ার ফিক্সড আর আপার ফিক্সড রয়েছে। লোয়ার হচ্ছে 0 ডিগ্রি, আপার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে থাকে, আর ফারেনহাইটে কিন্তু 32 ডিগ্রি আর 212 ডিগ্রি থাকে এটাতে, আর এটাতে 273 373 থাকে, ওকে। ইভেন এই জন্য বলে যে আমাদের আর্থ কি পুরো মাল্টিভার্সে -273 মানে 273.15 কেলভিন নন অ্যাচিভেবল, মানে কারণ কোনো অবজেক্টেরই ভলিউম 0 হতে পারে না, তার ব্ল্যাক হোল হতে হবে, ওকে, যার মাস ইনফিনিটি কোন একটা পয়েন্টে, ঠিক আছে, হলো সেগুলো পরের কনসেপ্ট, ওগুলো আলাদা কনসেপ্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যাই হলো। এবার এইটারটা খুব সুন্দর একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে বলে দিচ্ছি, টেম্পারেচার অন ওয়ান স্কেল ক্যান বি কনভার্টেড ইনটু আদার স্কেল। তোমরা ফর্মুলা জানো কিন্তু কিভাবে এসছে হয়তো জানো না, যেমন তোমরা এটা জানো এইটুকু যে c/5 = f - 32/9, এটা জানো না সবাই, কিন্তু এটা কিভাবে এসছে? এটা এসছে এইভাবে, রিডিং অন এনি স্কেল মনে করো সি, যে কোনো স্কেলে সি নিলাম, মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, মানে কি সেলসিয়াস স্কেলে লোয়ার কত হয় বললাম একটু আগে 0 ডিগ্রি, তাহলে সি -0 হবে। আপার ফিক্সড পয়েন্ট কত? 100 সেলসিয়াস স্কেলে বা সেন্টিগ্রেড স্কেলে 100, আর লোয়ার কত? -0, তাহলে নিচে কি হবে? সি -0/100 হবে, 100 - 0। বুঝতে পারছো কি পারছো না? নাকি আমি লিখবো? বাকি সবাই বলো, রেসপন্স করো সবাই, সবাই বুঝতে পারছো নাকি আমি লিখে লিখে করবো? বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে সি -0/100, 100 কেন? সি -0 লোয়ার পয়েন্ট বাই আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট, এই যে আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট, তাই তো, ইকুয়ালস টু ফারেনহাইটেও সেম, কেলভিনেও সব সেম, তাহলে কেলভিন মনে করে করলাম বা ফারেনহাইটই করলাম প্রুফ করার জন্য। ফারেনহাইট মাইনাস লোয়ার কত? লোয়ার হচ্ছে 32 হয়, f - 32, আর আপার কত? 212 মাইনাস লোয়ার 32 কত হবে? মাইনাস করলে এটা 180 হয় মনে হয়, নাকি না? হ্যাঁ 180 হওয়া উচিত। কত হয়? সি -0 মানে সি ডিভাইডেড বাই 100, আর এদিকে f - 32 0, হ্যাঁ 180, এই 0 দিয়ে 0 কাটা যায়, 5 দুগুনি 10, 9 দুগুনি 18, মানে 2 দিয়ে কাটলাম, 5 to the 10, 9 to the 18, তাহলে c/5 = f - 32/9 পেয়ে গেলাম। তো সবকিছুর জন্য এইভাবে পাবো। তো আলটিমেটলি ফর্মুলাটা কি? এই যে এটা হচ্ছে মেন ফর্মুলা, বোঝা গেল? যখন তোমরা বাড়িতে পড়বা এই যে এরকম করে করেই পড়বা যেভাবে বলছি, কারণ উপরে এত লেখা পড়তে সময় নষ্ট, বিশেষ করে যারা কম্পিটিটিভ দিচ্ছ তোমরা 3 জন,
ঠিক আছে, তোমরা তো এখন দোরগোড়াতেই নেই, হাইক তুলে বাসছো না তোমরা। তো তোমাদের তিনজনকে বেসিক্যালি বলছি, আর তোমাদের কিন্তু সব পড়তে হবে এখান থেকে। ঠিক আছে, এবার বই কেন পড়তে বলছি না, কারণ বই পড়া তোমাদের অভ্যাসে নেই এখন, তো বই পড়ো না তোমরা, এই পিডিএফ ধরে এগোও, তাহলে অ্যাটলিস্ট কমন পাবা। এবার এটা পরে আমি তোমাদেরকে পিওয়াইকিউ দিয়ে দেবো। পিওয়াইকিউ মানে কি, তোমাদের সিবিএসসি বোর্ডে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষাতে কি কি কোশ্চেন আসতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কমনও দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের তো কি, তোমরা কি ওয়েট করে আছো কমনের জন্য? হলো, এগিয়ে যাই। বা থার্মোমেট্রি, তো থার্মোমেট্রি আমরা জানি কি, যে একটা থার্মোমেট্রি কিভাবে মাপা হয়, কোনো একটা জিনিস থার্মোমেট্রি রয়েছে, মনে করো একটা থার্মোমিটার রয়েছে, এর থার্মোমেট্রি মানে কি, এর থার্মোমেট্রি মানে কেউ বলতে পারো থার্মোমেট্রি মানে কি, তাহলে কি হওয়া উচিত? টেম্পারেচারের মানে এর মেজারমেন্ট, মানে এক্স্যাক্টলি থার্মোমিটারের অ্যাবিলিটি বোঝাচ্ছে, থার্মোমেট্রি কতটা ওর, ও টেম্পারেচার কতটা তো বুঝি, থার্মোমেট্রি এর কতটা। দেখো এখানে লিখেছে জন্য লেন্থ অফ আ লিকুইড ইন ক্যাপিলারি টিউব, এখানে ক্যাপিলারি টিউব থাকে, ক্যাপিলারি টিউবে কি থাকে, মার্কারি থাকে, ইভেন সব জায়গাতেই থাকে। তুমি যাও, তুমি যদি কোনো একটা ফিজিক্যাল বলি কেন, তুমি যদি কোনো একটা ফিজিক্স প্র্যাকটিক্যাল রুমে ঢোকো, দেখবা তোমার ওই ফিজিক্স প্র্যাকটিক্যাল রুমে একটা এরকম একটা জিনিস থাকবে দেওয়ালে মানে আটকানো, ওখানে একটা মার্কারি লেভেল দেওয়া থাকে যে 76.5 অ্যাটমিক প্রেসার চলতেছে এখন ওখানে। মানে কেন হয় এটা, কি বলছে, মানে কি বুঝাই তোমাকে। মনে করো আমাদের ব্লাড প্রেশার মাপা হয় না, কিভাবে মাপে, ব্লাড প্রেশার কেন হচ্ছে, কারণ হচ্ছে বুঝবা। হ্যাঁ, আজকে পড়া ছিল না, আজকে কি বার, বুধবার, বুধবার তো। হ্যালো, ওকে ঠিক আছে। তো কি বললাম, মনে করো একটা জিনিস বলছি, ব্লাড প্রেশার, তাই তো। আচ্ছা, ব্লাড প্রেশার থেকে বড় কথা, ব্লাড প্রেশার মাপে কিভাবে, বিপি মাপে কিভাবে, প্রেশার মাপার জন্য, তাই না? এক্স্যাক্টলি, এরকম একটা হাতে একটা জিনিস দেয়, তারপর এরকম করে একটা জিনিস করে, একটা পুরো প্রেশার আসে, তো প্রেশার দিয়ে ব্লাড প্রেশার মেপে নেয়। কিভাবে মাপে জানো? তার আগে মাপার থেকে আগে বলো হচ্ছে কি, আমি আগে এটা বলি ঘটনাটা, মজার জিনিস। আমি কি বলছি, এই এয়ার একটা প্রেশার দিচ্ছে না আমাদেরকে, তাই তো। কিভাবে বুঝি প্রেশার দিচ্ছে, এইভাবে বুঝি। মনে করো তুমি এখন এখানে আছো, কে কে ফ্লাইটে চলেছো, হাত তোলো। আর কেউ চলেনি ফ্লাইটে, তাই তো। আচ্ছা ঠিক আছে, কে কে হিল স্টেশনে গেছো, উঁচু জায়গাতে। হিল স্টেশন মানে দার্জিলিং ধরো, বা যে কোনো উঁচু জায়গাতে, মানে এরকম উঁচু না যে 5 তলা বিল্ডিং উঠলাম, উঁচু জায়গা মানে বেশ উঁচু জায়গা, পাহাড় টাহাড়। কোন পাহাড়ে, এই এখন এই পাহাড় না, সামনে একটা পাহাড় আছে, হাটটাতে ঢুকে চলে যাওয়া যায়, ওরকম পাহাড় না, উঁচু পাহাড়ে। আমাদের এখানে মানে ওই পাহাড় না, কথা বললাম যে কথা বলছি, ওই পাহাড়, ওইসব পাহাড় না, সান্দাকফু না, দার্জিলিং হতে পারে, কার্শিয়াং হতে পারে, বা কালিম্পং হতে পারে, বা লাভালোলেগাও হতে পারে। তো এবার কি হয়, যখন তুমি যখন উঁচু জায়গায় উঠবা গাড়ি করে, তখন দেখবা একটু কেমন, একটু অস্থির লাগে না, দম দম বন্ধ হয়, নাকি কারো হয়েছে এরকম ফিল হয়েছে, বমি টমি হয়। হ্যাঁ, অনেকে দেখবা অনেক উঁচু জায়গায় যাওয়ার পর নাক দিয়ে ব্লিডিংও হয়, দেখেছো, কান বন্ধ হয়ে যায়, কানে তালা লেগে যায়, পুরো কান যিনি ফেটে বেরোবে, মনে হয় না এরকম? এরকম না, এরকম মনে হয় ফেটে যাবে, পর্দাটা ভিতর দিয়ে ফেটে যাবে, এরকম মনে হয় না? প্লেনে চললেও মনে হয়, চলেছো তুমি তো বললে চলেছো, যখন হ্যাঁ টেক অফের কথাটাই বলছি, যখন টেক অফ করে, যেই টেক অফ করলো ওই টাইমে কি হয়, মানে কেমন জানি মনে হয়, হ্যাঁ হ্যাঁ তাই তো, বেশ। তা তো না, তখন এমন হয় না, তখন স্টেট থাকে, ওটা পরে হয়, পরে যখন রিল্যাক্স বেল্ট খুলে তখন করতে হয়, যে পরের কথা। এদিকে এদিকে এদিকে, তো কি হচ্ছে, যখন তুমি উপরে উঠছো তখন তোমার কি হচ্ছে, কান টান ফেটে যাচ্ছে, অনেকের ফেটে তো যাচ্ছে না, যাই হোক হচ্ছে, যেটাই হচ্ছে, মানে কান ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে, একটা নাক দিয়ে ব্লিডিং হওয়ার যে চেষ্টা হচ্ছে। কেন হয় বলি, আমাদের বাইরের থেকে যে অ্যাটমিক প্রেসারটা আছে, অ্যাটমসফেরিক প্রেসার,
ওই প্রেশারটা আর আমাদের ব্লাড প্রেশারটা একদম ফিক্সড, একদম পারফেক্ট হয়ে আছে। এবার এবার পারফেক্ট হয়ে আছে। এবার যত উঁচু জায়গায় উঠবা প্রেশারটা কি হবে, কমতে থাকে। কেন কমতে থাকে? প্রেশার ইকুয়ালস টু কি, ফোর্স বাই এরিয়া, তাই না? বুঝো, একটা আমরা প্রেশার ইকুয়ালস টু ওই পাস্কালস লতেও পড়েছি, এই জন্যই বলেছি বারবার করে যে ফ্লুইড মেকানিক্স তোমাদের কেমন পড়া আছে। প্রেশার ইকুয়ালস টু কি, এদিকে প্রেশার ইকুয়ালস টু কি, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। আমরা আবার প্রেশার ইকুয়ালস টু ওটাও পড়েছিলাম যে এইচ রো জি, মনে আছে? প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি। আচ্ছা, এইচটা কি ছিল? হাইট ছিল। এবার হাইট, কোন হাইট মানে কি? হাইট মানে হচ্ছে এই যে এটা, হাইট মানে হচ্ছে, বুঝবা কিন্তু এই কনসেপ্ট, না বুঝলে তাহলে পুরো মজাই পাবো না। মনে করো এই যে আর্থ আছে, ঠিক আছে, এই এটা হচ্ছে আর, এইটা হচ্ছে হাইট, ঠিক আছে? বা তুমি বলতে পারো যে, তুমি বলতে পারো এইভাবেও যে কি বলি, জিটা যত উপরে যায় তত জি বাড়তে থাকে না কমতে থাকে? দেখি এটা বলো, জিটা উপরে গেলে বাড়তে থাকে নাকি কমতে থাকে? কমতে থাকে। কেন কমতে থাকে? ফর্মুলা কি? ফর্মুলা কি? আমরা তো অন্য কিছু, আমরা ফ্যাক্ট পড়ি না, আমরা বুঝি লজিক। ফিজিক্স মানে লজিক, ম্যাথস মানেও লজিক। লজিক্যালি বুঝবো যে কেন কমতে থাকে। ফর্মুলা আছে গ্র্যাভিটেশনে। গ্র্যাভিটেশন কার কার পড়া আছে? তোদেরও তো আছে কি, তোদের 11এও পড়া আছে, 12এ তো পড়া থাকা উচিতই। ওই সেন্সে কার কার পড়া আছে? পড়া নাই? আমি বলছি জি ইকুয়ালস টু, আচ্ছা আমাকে এই কথাটা বল, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার। এটা কে কে জানে? হাত তোলো, এটা কে কে জানে? গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার। হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা এফকে ভ্যালুতে দিই না, মানে আর যাকে আর্থ স্যাটেলাইট না, তুই টার্গেট আছিস আমার কাছে, তোকে পড়াতে হবে। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল জে m1 m2 বাই আর স্কয়ার, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে। যে কোনো অবজেক্ট পুরো ইউনিভার্সে, মাল্টিভার্সে যে কোনো অবজেক্ট আরেকটা অবজেক্টকে যে ফোর্সে টানছে, শুধু আর্থ না, যে কোনো, এটা এই জন্য গ্র্যাভিটেশনাল। কেউ গ্র্যাভিটি বলছি না আমি, গ্র্যাভিটি হচ্ছে আর্থের শুধু, আর গ্র্যাভিটেশনাল হচ্ছে যে কোনো, পুরো মাল্টিভার্সের যে কোনো অবজেক্ট, মানে যখন যে কোনো যে কোনো যে কোনো যেমন তেমন কি যে কোনো, তুই যে কোনোটা একটা দুটো কমেট কেনে, ওই কমেটটা নিজেদের মধ্যে এই ফোর্সে টানছে বেসিক্যালি, যে কোনো। কিন্তু ওদের অ্যাট্রাকশন ফোর্স খুব অল্প হয়, খুবই অল্প হয়, বেশি পাওয়ারফুল হয় না। যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স খুব পাওয়ারফুল হয়, অতটা পাওয়ারফুল হয়ই না। যাই হোক, ওটা পরের কথা। এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার। মনে করি আমি এটা নিলাম, মনে করো আমি নিলাম এটা হচ্ছে আর্থের এম আর এটা আপেলটা, কি বললাম, এটা আর্থের মাস আর এটা আপেলের মাস, আপেল। এবার এই ফোর্সটা তার মানে কি বোঝাচ্ছে, এই আপেলটার উপরে আর্থ যেই অ্যাট্রাকশন ফোর্স এর নিচের দিকে টানছে, তাই তো নাকি না? একদম না, কোনো কনফিউশন এইটুকুতে? আচ্ছা, তাহলে আমরা ফোর্স ইকুয়ালস টু আরেকটা জানি না ফর্মুলা, এফ ইকুয়ালস টু, বাস এইটা কোনোদিন বলবি না, না, মাস ইনটু এক্সিলারেশন। আচ্ছা, তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু এক্সিলারেশন, মাস ইনটু এক্সিলারেশন। কিন্তু কোনো অবজেক্ট যদি নিচের থেকে পড়ে, এটাকে তো আমরা এক্সিলারেশন বলি না, এটাকে তো জি বলি, এম জি বলি, এফ ইকুয়ালস টু এম জি বলি। এই দিকের সাথে যাওয়ার জন্য ও স্পাইডারম্যান, আচ্ছা, তো এফ ইকুয়ালস টু আমরা কি জানি, এম এ তো জানি, কিন্তু ভার্টিক্যাল মোশনের জন্য এম জি জানি, এম জি। এখানে কোন এম, কোন এম কে টানছে, ছোট এম কে নাকি আর্থে উঠে আসলো? ছোট এমই, তার মানে নিশ্চয়ই এখানে এই এমটাই ছোট এম হবে, সেম এম। এটা মনে করো আপেল, এই ছোট এমটাকে টানছে, আর্থ টানছে, তাহলে আপেলের এম ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কয়ার। এম এম কেটে দেওয়া যায় না, তাই তো? তাহলে এখান থেকে জি ইকুয়ালস টু কি পড়ে থাকতেছে, জি এম বাই আর স্কয়ার। এইটাই তো কথা। এই আরটা কি আর বলতো, এই বুঝাই, হ্যাঁ, এই অবজেক্ট আর আর্থের সেন্টারের মধ্যে দূরত্ব। আর্থের সেন্টার থেকে, তুই বুঝবে একটু হিসাবটা বোঝ, কেন হাসি পাবে। আর্থের সেন্টার থেকে এই সারফেসটা
কি বলবো, রেডিয়াস বলবো না আমরা? রেডিয়াস থেকে এইটুকুর হাইটটা কতটুকু হাইট? এটা এইচ, এটা কত হাইট আর কত 64 মানে 6400 কিলোমিটার। এটা কত 6400 কিলোমিটার, মানে আর্থের সেন্টার থেকে রেডিয়াসটা, আর সারফেস থেকে এই হাইটটা মনে কর 1 মিটার। 1 মিটারও তো না, 1 মিটারই ধরলাম। তো 64,000 কিলোমিটারের সাথে 1 মিটার যোগ করা তো নেগলিজিবল হয়ে গেল। তাহলে এই হাইটটা আর্থের রেডিয়াসের তুলনায় তো নেগলিজিবল, নাথিং। তো আমি বলতে পারি না এই 8টার জায়গায় আমি ডাইরেক্টলি বলতে পারি না। তাহলে ডাইরেক্টলি যদি বলি g ইকুয়ালস টু gm/r² বলতে পারি না, এই 8টা হচ্ছে রেডিয়াস অফ আর্থ বলতে পারি, কারণ এইচটা তো নেগলিজিবল হয়ে গেল। হ্যাঁ, যদি এইচ নেগলিজিবল না হয়, আমি মাউন্ট এভারেস্টে যদি নিয়ে যাই তাহলে নেগলিজিবল হবে না। তাহলে হবে কি? তাহলে হবে gm/r প্লাস এইচ তোর হোল স্কয়ার। ইজি পিজি, তাই না? বুঝছিস? এটা বোঝানো মেন মোটিভ ছিল না, দেখ মেন মোটিভ ছিল অন্য জিনিস বোঝানো। আমি আসলাম না পেরে এই ওইখান থেকে কি বোঝানোর জন্য আমি শুরু করেছিলাম ভুলে গেছি। কিসের জন্য আমি কথা কি বলছিলাম? ও ব্লাড প্রেসার, ব্লাড প্রেসারের জন্য। ইস ভগবান, দীর্ঘায়ুধিক ভগবান আমাকে। যাই হোক হলো, আমি বললাম যে তার মানে কি, এবার বোঝ, আর যদি বড় মানে আর প্লাস এইচ যত উপরে যাচ্ছে তত নিচেরটা যদি বাড়ে তাহলে জি কমবে না? ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল না? ইনভার্সলি প্রপোর্শনাল নাকি নাকি এটা বাড়লে তো অবভিয়াসলি এটা কমবে, তাই তো? তাহলে উপরে যত যাবে তত জি কমবে কি কমবে না? ফর্মুলা এই দেখা, একটা ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য আমি এত কষ্ট করলাম, দুঃখই লাগে আমার নিজের উপরে রে। তাহলে জি ইকুয়ালস টু কি, gm/r প্লাস এইচ তার হোল স্কয়ার। তার মানে এটা যত বাড়ছে মানে এইচটা, হ্যালো হ্যালো, আরো লাগবে হচ্ছে 25 মিনিট। রাখলাম, রাখো রাখো, রাখলাম। আচ্ছা হলো, ঠিক আছে। এবার gm/r প্লাস এইচ তার হোল স্কয়ার বুঝলাম। তার মানে এটা বাড়ছে তো জি কমবে, অবভিয়াসলি ব্যাপার। তার মানে যত হাইট যাচ্ছে তত কমছে। এবার বুঝো একটা কথা, p ইকুয়ালস টু h রো জি ছিল, p ইকুয়ালস টু h রো জি ছিল। জি যদি কমতে থাকে হাইটের সাথে, তাহলে প্রেসারটা তো কমতে থাকবে, কম থাকবে কি থাকবে না? তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কমছে। এই যে ফার্স্টে এখানে এরকম ছিলাম, এবার যত উপরে যাচ্ছি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কমছে। এই যে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার কমছে, আর ব্লাড প্রেসার তো বাড়বে, কারণ মেইনটেইন ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এই যে বাড়ছে, এই জন্য ভেতরে রক্তটা বাইরে বেরিয়ে আসছে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, যত ফুটো আছে সব দিয়ে বেরোবে। এরকমও হয়, অনেকে চোখ দিয়ে রক্ত বেরোয় যখন ব্লাড প্রেসারটা খুব বেড়ে যায়। বুঝতে পেরেছো? ব্লাড প্রেসার ইভেন এখন যারা ব্লাড প্রেসার হাই, তার মানে ভাবো ওদের ব্লাড প্রেসার আসলে কতটা হাই। বুঝতে পারছো সবাই? তার মানে এই যে উপরে অ্যাটমসফিয়ার প্রেসারটা কাজ করছে না, অটোমেটিক্যালি যা উপরে এনে ঠেলে দিচ্ছে, এত প্রেসার ওদের, মানে রক্ত গরম। তাদের তো নির্ঘাত স্বর্গ থেকে ঘুরে আসবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই জন্য ওদের খুব রিস্ক থাকে। এই জন্য ডক্টর যেমন যারা দেখবা 200 মানে পিপি থাকে হচ্ছে, বুঝছো তো এগুলো নাকি, মানে লোয়ারটা কি পসিবল যে মানে সাপোজ চিরাগের ব্লাড প্রেসার হাই, কার চিরাগের তোর বল, তোর কথা বল, কার তোর কথা বল, তোর কথা চেয়ারের ধরি ধরা যায় চেয়ারের ব্লাড আছে? চিরাগ ও চিরাগের, আমি না, তোর কথা বল। আমার হাই হবে আমার নাম ওই রাগেশ আচ্ছা, ব্যাপারটা কি বলতো, রাগ না আসলে আমি বলি বুঝি, পরিষ্কার বলে দিচ্ছি। ব্লাড প্রেসারটা কিসের উপর ডিপেন্ড করছে? হার্ট রেট আছে না, হার্ট রেট পরিষ্কার ভাবে ডিপেন্ড করছে। যার হার্ট রেট বেশি তার ব্লাড প্রেসার বেশি। যেমন এটা আমি আগে জানতাম না, এটা আমি আগে জানতামই না হার্ট রেটের সাথে কি কি ইকুইভ্যালেন্ট ভাবে করছে। কদিন আগে ওই আমার বাড়িতে একজন আছেন, তো ওর দেখলাম যে ওর হার্ট রেট খুব বেশি।
তো ওই জন্য ওর ব্লাড প্রেশার বেশি হচ্ছে, পরে হার্টের যে কমিয়ে দিল ব্লাড প্রেশার টুটি করে কমে গেল। কারণ কেন? কারণ হার্টের কাজ কি? ব্লাড সার্কুলেট করা সারা বডিতে। ও যত স্পিড যত এক্স্যাক্টলি যত স্পিডে যাচ্ছে তত ব্লাড প্রেশার তো হাই হবেই। উপরে গেলে হার্টের মধ্যে বেশি প্রেশার পড়ে। এই জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় তখন, ভাইস ভার্সা সব। কি পড়াচ্ছি? বায়োলজি পড়াচ্ছি নাকি আমি? আরে হলো, এগিয়ে যাই এবার। তা এগুলো জিনিস আমি ওই একই কনসেপ্ট যে 100 ডিগ্রি টেম্পারেচার যদি হয়, এই যে ইন অল থার্মোমেট্রি কনসেপ্ট লেখা আছে। আচ্ছা এগুলো পড়তেও লাগবে না, আমি জাস্ট দিয়ে রাখছি ফর সাম কিউরিসিটি। এগুলো যদি নাও পড়িস তাও কোনো সমস্যা নেই, শুধু এইটুকু জিনিস মনে রাখতে পারিস, এই যে এই জিনিসটা। আবার থার্মোমিটার আসছে তো। ও থার্মোমিটার আছে? কি আসছে? আগেটা জানি কি ছিল? ওল্ড থার্মোমেট্রি। হ্যাঁ এবার ওটা ওল্ড থার্মোমেট্রি আসছে। Metri এসছে। আমরা থার্মোমিটারের প্রপার্টি শিখছি, এখন থার্মোমিটার ব্যাপারে জানবো, সেটা পরের কথা। তার আগে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে কি এটা? এটা হচ্ছে এক্সটা কি? লেন্থ। কার লেন্থ? এক্সটা হচ্ছে ওই যে থার্মোমিটারের যে লেন্থ আছে মার্কারির বেড়ে যায়, মানে কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার বেড়ে যাওয়া। টেম্পারেচার বাড়া মানে লেন্থ বাড়া না? আমরা থার্মোমিটারে যখন মাপি তখন কি হয়? টেম্পারেচার বাড়লে তো লেন্থ বাড়বে, টেম্পারেচার কমলে লেন্থ কমে যাবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি বলতে পারি না টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ? টেম্পারেচার বাড়া মানে লেন্থ বাড়া, টেম্পারেচার কমা মানে লেন্থ কমা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জন্য টিকে বাই 273 ইকুয়ালস টু এক্স বাই এক্স। বুঝছো? আরো এটা একবার রিডিং পড়বা, কারণ উইদাউট নোয়ার থেকে আসছে। আমি এই জন্য চাচ্ছিলাম যে তার আগে ফ্লুইড মেকানিক্সটা ধীরে ধীরে শুরু করতে, কিন্তু অলরেডি ফ্লুইড মেকানিক্স যেহেতু শুরু হয়ে গেছে তো কিছু করার নেই। এটা তার আগে এটা কিছু লেখা নেই কেন? এটা বোঝানোর জন্য আবার নবনীতা তো বলে যায় যে এটা করাও, তার আগে হ্যাঁ আমাদের জন্য তো এটা নরমাল। হুম একটু উপরে গেলে আমরা মানে এমন প্রেশারটা, এদিকে তাকাইলে কোনো ওভার লাগতেছে। হ্যাঁ প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ তো যে অ্যাকোয়াটিক মানে ডিপ অ্যাকোয়াটিক যারা ফিশ বা যারা আছে, হুম ওরা তো আমাদের নরমালে আসলে ওদের মানে একবারে ইস্যু হয়ে যায়। মানে যেমন ওয়েল আসলে তো ওটা ওয়েল ফিটে যায়। হুম আর অনেক কিছু আছে যেমন ভালো কোশ্চেন করছিস। তো ওটা উপরে গেলে কিন্তু মানে উপরে যাওয়ার থেকে বড় কথা তুই আমাকে এটা বলতে পারবি যে মনে কর কোনো একটা মাছ, লেট আস কনসিডার, চল ভালো কথা, কোনো একটা মাছ আছে মনে কর, মাছ যে মাছগুলো একদম জলের তলায় আছে, এদিকে বাবা সবাই শোনো, যে মাছগুলো একদম মনে কর জলের তলায় আছে, মানে আটলান্টিক হোক কি প্রশান্ত মহাসাগর প্যাসিফিক হোক, একদম জলের তলায় যেগুলো থাকে সেগুলো মনে কর, হ্যাঁ যেখানে সানলাইটে হয়তো পৌঁছাতে পারে না এতটা নিচে, অতটা নিচে থেকে যদি সামান্য উপরে উঠে আসে তাহলে ওদের অবস্থা কি হওয়া উচিত? ওরা ফেটে যাবে, কি? ওরা ফেটে যাবে। ওয়েল ব্লু ওয়েল। ব্লু ওয়েল, যদি যে সব ওয়েল গুলো একদম নিচে থাকে, হ্যাঁ ওটা মাথা ফাইটে যায়। ওরা ফুলতে থাকে। ফুলে ফাইটে যায়। হ্যাঁ ফাটে যায়। কেন ফাটে? ওই যে ব্লাড প্রেশারের জন্য। কেন 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 চলো বলো দেখি। ওই একই পিছনে পাস্কালস ল রিলেটেড, যে এইচ রো জি, নিচে এইচটা অনেক বেশি, তাহলে নিচে যদি এইচটা অনেক বেশি হয়, যত নিচে যাব সেন্টারে যত কাছে যাব তো জিটাও বেশি হবে, যত উপরে গেলাম জিটা কম, যত নিচে যাবো তত জি বেশি। তাহলে নিচে ওরা ওই প্রেসারে ওরা স্টেবল আছে। কোন একটা মেশিন তোদের যেতে হবে না। টাইটানিক দেখেছিস কেউ? হ্যাঁ কে কে দেখেছিস হাত তোলো। টাইটানিক দেখেছিস? আচ্ছা, তো টাইটানিকে দেখবি প্রথম শুরুতে একটা মেশিন পাঠানো হয়েছিল, ঠিক আছে, ওই যে ডায়মন্ডটাকে খোঁজার জন্য, দেখেছিলি মনে আছে? তো ওই মেশিনটা সাইজ কিরকম ছিল বলতো? গোল ছিল। যদি তোরা যদি উইদাউট ইকুইপমেন্টস তোরা যদি ওয়াটারে একদম নিচে চলে যাস, তাহলে তোরা দেখবি যখন উপরে উঠে আসবি তোরা তবলা হয়ে আসবি মানে গোল হয়ে আসবি। কেন? কারণ হচ্ছে এইচ রয়েছে এর জন্য, কারণ ডেনসিটি হ্যাঁ ও ঢোলে আসবে, আলটিমেটলি গোল হয়ে আসতে হবে তোদেরকে। আমার রেডিয়াস একটা আপল্যান্ডের পুরো শুরু হবে। তো বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি হচ্ছে এইটাই যে তোদের যে সাইজ আছে ওই সাইজটা এরকম থেকে পিচককে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গিয়ে তোরা গোল হয়ে যাবে। কেন? কারণ অ্যাটমসফিয়ারিক তোদের প্রেসারের জন্য, পাস্কাল ফ্লোয়ের জন্য। কেন? ইকুয়াল প্রেসার দেবে তোকে,
এবার তোর এই বডিতে তো ইকুয়াল প্রেশার দিতে পারবে না, পারবে? একদমই পারবে না। কেন? কারণ তোকে যখন এখান থেকে প্রেশার দেবে, এখান থেকে প্রেশার দেবে ইকুয়াল, এখান থেকে প্রেশার দেবে, তোকে করে দেবে ছোট। কারণ গোল করে দেবে, একটা গোল হলেই একটা প্রেশার সব জায়গায় সেম, সিমেট্রি। আমাদের সিমেট্রি না, কেন এর ছোট, এর হাত এরকম তো আমাদের তো অবভিয়াসলি আমরা তো একেবারে ইকুইলিব্রিয়ামে না, আমাদের কেমন একটা কি বানিয়ে ছেড়ে দিচ্ছে, এলিয়েনের মতন হেঁটে যাচ্ছি। তো পারফেক্ট সাইজ হচ্ছে গোল পুরো ইউনিভার্স। পিচ কোচের মতো পিচ পোচ একটা আছে, একটা আছে যে একটা এরকম ছোট আছে, ছোট মাথা আর একটা এমন লম্বা মাথা আছে। তোর গ্যাজেটটা বলে, আমার গ্যাজেটটা বলে। যাই হোক হলো। তো জানি না পিচ পোচ কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে, তো ওইটা হচ্ছে একটা কারণ। আচ্ছা হলো, তো এবার ছেড়ে দেবো রে না, স্যার আছে তো, আবার তোদের আরো টানতে হবে, তাহলে আরো স্যার যদি 1.5 ঘন্টা টানে 4টার সময় 4:30টার সময় ছুটি হবে, তার থেকে কি করা যাবে? আমি আজকে এত দেরিতে এলামও, প্লাস কনস্ট্যান্ট ভলিউম গ্যাস। আচ্ছা আচ্ছা শোন, তোদের কতটুকু পড়াদান দেখছিস? এই দেখ এইটুকু পড়াইছি, এটা এই যে গ্যাস থার্মোমিটার যে আছে তার আগে পর্যন্ত তোরা শুধু এইটুকুই পড়বি, তোরা বিশেষ করে, তোরা তো পড়বি, আমি বিশ্বাস আছে তোর উপর, তোরা বিশেষ করে পড়বি। ঠিক আছে, তো এইটুকু পড়া দিলাম। আর তোদের আরো কাজ আছে। কি কাজ? হ্যাঁ, ওই যে আমি যে পিডিএফটা পাঠিয়েছিলাম, ও পিডিএফটা পাঠানোর পরে আমাকে শুধু কেউ একজন পিং করবি, ঠিক আছে? আজকে আমি তাহলে লস অফ মোশনেরও কোশ্চেন দিয়ে দেবো তোদেরকে। লস অফ মোশন হয়নি আমি জানি, জাস্ট ওখানে পিডিএফটা রয়েছে, জাস্ট চোখ বুলাবি, কারণ আলটিমেটলি তোরা তাহলে পিছিয়ে যাচ্ছিস না, তোরা আলটিমেটলি ওদের জন্য। তো তোরা কি করে ওই জিনিসটা করতে থাকবি, আর তারপর তোদের যদি কোনো ডাউট হয় সেটাও দেখিয়ে দেবো। আর আমার মনে আছে মাঝখানে, মনে আছে কি হেভি হয়ে গেছিলাম কিসের জন্য জানি, ওই মোশনিনে স্ট্রেট লাইন, বাবা গো বাবা, আমি বাড়িও দেখিনি, কিন্তু পরে বাড়িতে গিয়ে যখন বসলাম, পরে ওটা অন্যদিন, ওই দিন আর হয়নি, কি কাজ ছিল মনে হয় কোনো একটা ইম্পর্টেন্ট, যখন এখন থেকে এরকম বাচ্চাদের মতন হয়, ওই দিন কিছু একটা হয়েছিল, যাই হোক হলো। তো এই হচ্ছে কাজ, তোদের এইটুকু পড়া থাকলো।